আগামী কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে বড় অ্যাকশন হতে চলেছে এবং তিনজন হেভিওয়েট মন্ত্রীকে গ্রেপ্তারের তীব্র সম্ভাবনা, জোরালো সম্ভাবনা রাজনীতির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে। এমনকি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এত বড় অ্যাকশনের জন্য এই মুহূর্তে শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনী তারা রাজ্যে চলে এসেছেন। এদিক ওদিক হোস্টেলে, বিভিন্ন রকমের সরকারি হোস্টেলে তাদের থাকার বন্দোবস্ত পর্যন্ত করা হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই বড় অ্যাকশনে নেমে পড়বে তারা। এর মধ্যেই আপনারা জেনে গিয়েছেন হাই ভোল্টেজ ম্যাচ, পশ্চিমবঙ্গের ভাগ্য সুপ্রিম কোর্টের হাতে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কেন এইরকম অতি সক্রিয়তা, তার কারণ হিসাবে অনেকেই মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যা যা করেছেন, এটা যদি অ্যালাউ করে দেওয়া হয়, এই যে যুদ্ধে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম কেন্দ্রের এই যে যুদ্ধে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যান, তাহলে বাকি সমস্ত রাজ্যের কাছে মেসেজ চলে যাবে যে এটাই পথ, কেন্দ্রীয় সরকারকে অপদস্থ করা বা তাদেরকে একেবারেই মানে কি বলবো, তাদেরকে পাত্তা না দিয়ে তাদের কাজে ইন্টারভেন করাটাই আসল পথ। সেই কারণে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেবে সে তো আমরা দেখবই, কিন্তু তারপরেও কেন্দ্র সরকার মনে করছে এখনই যদি মানে সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আগামী দিনে হাতের বাইরে চলে যেতে পারে, অন্যান্য রাজ্যেও এর ফল ছড়িয়ে পড়তে পারে। আজকে শোনাবো, আজকে দেখাবো আপনাদের সামনে, একেবারে প্রমাণ দিয়ে আপনাদের সামনে সব কথা, সব তথ্য আপনাদের সামনে দেখাবো। শুধু একটাই রিকোয়েস্ট, যারা সাবস্ক্রাইব করছেন না, নতুন এসেছেন, হয়তো ভুলে গিয়েছেন সাবস্ক্রাইব করতে, হয়তো খবর দেখছেন, দয়া করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের একটু উপকার হয়। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, যে কথা বললাম সে কথা নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই সুপ্রিম কোর্টের মামলা টামলা নিয়ে নিশ্চিতভাবে অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন। হয়তো এই খবর কেউ কেউ যখন শুনছেন তখন মানে শুনানি হয়েও হয়তো গেছে। তো আমার বক্তব্য হচ্ছে এর মধ্যে একটা বড় খবর হয়তো আপনারা মিস করে গেছেন। কি আমি আপনাদের সামনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কলকাতায় কি ইডি সিবিআই এর বড় অভিযান হবে। পালে পালে অফিসার আসছেন দিল্লি থেকে। বললাম না আপনাদের যে একেবারেই 200রও বেশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করে গিয়েছেন এবং তাদের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। খুব শীঘ্রই একটা বড় অভিযানে তারা নামবে। শুধু তাই নয়, একজন বড় নেতাও তাদের টার্গেট রয়েছে। কে নেতা আপনারা বুঝতে পারবেন হয়তো গেস করলে, এবং সেই নেতার আত্মসহায়ক, তাকে এর আগেও ডাকা হয়েছিল, এবারেও সেই আত্মসহায়ককে ডাকা হবে, প্রয়োজন পড়লে গ্রেপ্তার করা হবে। এবং এই যে তদন্তের গতি যেটা দেখলেন, এই গতিকে কোনোভাবেই থামানো হবে না, এটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া হবে। আপনারা কি সমর্থন করেন, নাকি মনে করছেন যে ভোটের আগে এই ধরনের সক্রিয়তা বাড়ালে আদতে বিজেপির ক্ষতি হবে, নাকি ক্ষতি হোক হবে, আগে এই সমস্ত দুর্নীতিবাজদের নির্মূল আমরা চাই? কোনটা আপনারা চান কমেন্ট সেকশনে লিখে জানাবেন। কিন্তু আমি আপনাদের সামনে যে তথ্য বললাম সেটা সত্যি না মিথ্যে সেটা তো আপনাদের সামনে প্রমাণ করতে হবে। দেখুন কি লেখা রয়েছে, একটি সংবাদ মাধ্যমের কোটেশন আমি পড়ছি। সূত্রের দাবি, গত কয়েকদিনে 200-র বেশি তদন্তকারী অফিসার কলকাতায় এসেছেন। কেন্দ্রীয় সরকারি হোস্টেল ও ছড়িয়ে ছিটিয়ে কিছু হোস্টেলে রাখা হয়েছে তাদের। এমনকি যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির একাংশ এও রটে গেছে যে আগামী 72 ঘন্টার মধ্যে বড় কিছু ঘটে যেতে পারে। শুনলেন যেটা বললাম, যেটা এতক্ষণ ব্যাখ্যা করছিলাম, প্রমাণ দিলাম। এছাড়াও যা যা বললাম প্রত্যেকটি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হঠাৎ করে চলে যাওয়ার পর অমিত শাহরা বুঝতে পেরেছেন যে এইবারে মানে সহ্যের সীমা সবকিছু অতিক্রান্ত হয়ে গেছে। মানে এর পরেও যদি স্পেয়ার করে দেওয়া যায় বা করে নেওয়া হয়, তাহলে সেটিং এর তত্ত্বটা যেমন মজবুত হয়ে যাবে, তেমনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গ্রহণযোগ্যতা বলে আর কিছু থাকবে না। যেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে সেখানেই এরা লাঠিঝাঁটা খাবে, এরা নিজেদেরও মনোবল ভেঙে যাবে, এরা নিজেরাও কাজ করতে চাইবে না। তো এইরকম একটা জায়গায় পশ্চিমবঙ্গের ভাগ্য সুপ্রিম কোর্টে, ওইটা নিয়ে আমি দ্বিতীয় পর্বে আলোচনা করব। সেখানেও একটা বড় ঘটনা ঘটেছে, যে ঘটনা শুনেছেন সেটা নয়, তার বাইরে একটা বড় ঘটনা বলবো। কিন্তু আমি আপনাদের সামনে আরো কিছু দেখাতে চাইছি, আপনারা একটু দেখুন। যে দেখুন এই জায়গাটা আমি একটা পড়ে শোনাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন, উৎকণ্ঠা ও উৎসাহের কোনো
কারণও সম্ভবত নেই। সেই কারণে শাসক দলের একাংশের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে যে কয়লা পাচার ও বেআইনি লেনদেনের অভিযোগে 3 জন মন্ত্রীকে ভোটের আগেই গ্রেপ্তার করা হতে পারে। সেই সঙ্গে রাজ্য রাজনীতির একজন বড় নেতার আত্মসহায়কের উপর কেন্দ্রীয় এজেন্সির নজর রয়েছে বলেও শাসক দলের মধ্যে গুঞ্জন রয়েছে। সেই আত্মসহায়ককে এর আগেও একবার নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। আমার যতদূর মনে করতে পারছি, যদি স্মৃতি বিভ্রম না হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে একবার জেরা করা হয়েছিল, যতদূর আমার মনে পড়ছে। আপনারা একটু কনফার্ম করবেন। তবে এনার কথাই বলা হচ্ছে কিনা সেটা আমি কনফার্ম করতে পারবো না। আচ্ছা, এরপরে দেখুন কি লেখা রয়েছে। বলছে যে শাসক দলের একাংশে যখন উৎকণ্ঠা দেখা যাচ্ছে, তখন বিজেপি নেতাদের মধ্যেও উৎসাহ চোখে পড়ার মতো। সদ্য রাজ্য কমিটির সদস্য হয়েছেন এমন অনেক নেতার কথাই শুনেছি তো সাম দাম দণ্ডভেদ সবই প্রয়োগ করা হবে, কোনো চোর ডাকাত ছাড় পাবে না। তবে ভোটের আগে না করে এটা আগেই করতে পারতো, যে কথা আপনাদের সামনে বলছিলাম। আপনারাও কি তাই মনে করেন? দেখুন, আমার কথা হচ্ছে ভোটের আগে পরে কে জিতবে আমাদের জানার দরকার নেই। এই যে এত অপশাসন, এটা আর সহ্য করা যাচ্ছে না। যদি সত্যি দোষী থাকে, আমরা তো জানি, দেখুন পরিষ্কার দিনের আলোর মতো আমাদের কাছে পরিষ্কার, যারা করেছেন ভোটের রেজাল্ট সেটা তো পরিবর্তন করতেই হবে, কিন্তু এদের শাস্তি হোক, এদের এখনই শাস্তি হোক। এদের শাস্তি হলেও আরো বেশি করে মানুষ গিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে আরো মানুষ গিয়ে ভোট দেবে। সিম্প্যাথেটিক ভোট বলে কিছু হয় না। ওই জোট না করলে সিম্প্যাথেটিক ভোট বলে কিছু হয়, ওই 1-2% ছাড়া ইম্প্যাক্ট করে না বলে আমার বিশ্বাস। এরপরে দেখুন কি লেখা রয়েছে, যেটা আমি বলছিলাম। আবার নয়াদিল্লির সূত্রের খবর, রাজনৈতিক নেতাদের কার কার বিরুদ্ধে কি অভিযান বা তদন্ত হবে সেটা স্পষ্ট নয়, তবে বেশ কিছু আমলা ও পুলিশ কর্তাও নজরে রয়েছে। বিশেষ করে তদন্তের কাজে যেভাবে বাধা দেওয়া হয়েছে তা মোটেও বরদাস্ত নয়, কারণ এবার না মেনে নিলে এটাই জাতীয় স্তরের ট্রেন্ডে পরিণত হয়ে যেতে পারে। বুঝতে পারছেন আমি যেটা বলছিলাম, যে এবারে না যদি করে এরা, তাহলে এটাই ট্রেন্ড হয়ে যাবে। এরপরে প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলকে না এরা সামাল দিতে পারবে না। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক বা তাদের প্রশাসনকে অনেক ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এবারও যদি না করা হয় না, তাহলে বাকি আর কাউকে সামলাতে পারবে না। সব জায়গায় এটা করা হবে, আর সব জায়গায় কোর্টের রেফারেন্স টেনে একেবারে বিজেপি কেন্দ্রীয় সরকারটা পুরো একদম হাল খারাপ হয়ে যাবে এদের। আমি এবার দ্বিতীয় পার্টে আসি, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট, যেটা আপনারা জানেন। হয়তো আপনারা যখন শুনবেন তখন শুনানি পর্ব হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও এই অংশটি ইম্পর্টেন্ট আপনাদের, তারপরেও ইম্পর্টেন্ট। আমি কিন্তু শুনানির আগেই কথাটা বলছি। দেখুন, আপনারা জানেন 2টি মামলা হয়েছিল, রাজ্য সরকার ঠাটিয়ে চরফর খেয়েছে একেবারেই, সেটা আপনারা জেনে গিয়েছেন। তার কারণ রাজ্য সরকারের করা মামলায় পরিষ্কারভাবে একটা শুনানির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই, আমি যদিও সরাসরি দেখিনি, তো সেখানে নিষ্পত্তি হয়ে গিয়েছে। নিষ্পত্তি কি এই মামলার কোনো কিছু নেই, রাজ্য সরকারের পক্ষের যুক্তির কিছু নেই, ইডির পক্ষের যুক্তিতে মান্যতা দিয়ে সরকারের পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছিল, সরকার নয়, তৃণমূলের পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছিল সেটিকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। মামলার নিষ্পত্তি, এটার প্রয়োজন নেই এগিয়ে নিয়ে যাওয়ার বলে শুভ্রা ঘোষ মাননীয় বিচারপতি তিনি মনে করেছেন এটিকে একেবারেই নিষ্পত্তি করে দিয়েছেন, এটাকে আর এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তার কারণ ইডি বলে দিয়েছে আমরা কোনো কিছু নথি বাজেয়াপ্তই করিনি। তো প্রশ্নই উঠছে না যে আমাদের এই তৃণমূলে যে দাবি ছিল কি কি নথি নিয়েছিল সেগুলো প্রকাশ্যে আনুন। নথি নিয়ে নি, কি প্রকাশ্যে আনবো বলে দিয়েছে, এবং সেটাতে মান্যতা পড়ে গিয়েছে। আর দ্বিতীয় মামলাটা কি, ইডি যে মামলা করেছিল যে এই তাদের তথ্য তারা রেড করা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনার ডিজি সবাই মিলে গিয়ে সব তাদের এভিডেন্স গুলো নিয়ে চলে আসেন। সেই তথ্যে ইডি বলেছিল এটিকে মুলতুবি করা হোক, তার কারণ আজকে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সেই মামলার প্রেক্ষিতে আগে শোনা হোক, তারপরে এডির সিদ্ধান্ত নেওয়া হবে। তাতেও সম্মতি প্রকাশ করে রায়দান হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তো কাজেই দুটিতেই কার্যত ইডির একটা জয় এসেছে। কিন্তু এইখানে এই যে প্রথম মামলাটি, যে তৃণমূল অনেক ক্ষেত্রে বলছে না যে তাদের এটা ঠিক হলো না, ইডি এতক্ষণ ধরে সময় পেল, একটা কাগজও বাজেয়াপ্ত করেনি। আরে এই কথাটা তো তারা কোর্টে গিয়ে বলতে পারতো, তাই না? পারতো না? কোর্টে মেনে নিল কেন এত সহজে?
বা এটাকে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টেও যেতে পারতো। তো কোর্টে মেনে নিচ্ছে কেন? এর কারণটা কি জানেন? সেটা নিয়ে কিন্তু কোনো টিভিতে বা টক শো আলোচনা হবে না। এই ঘন্টাখানেকের এরা পরিষ্কার, আপনারা দেখে নেবেন ভালো করে, এদের মোটিভ হচ্ছে যা হোক করে হোক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দোষারোপ করতে পারলেই, এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা যাবে না, মানুষ খেপে যাবে, কাজেই সেকেন্ড অপশন কি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দোষারোপ করো। বুঝতে পেরেছেন? এবার সেই কারণে দেখবেন সকাল থেকে বা সন্ধ্যে থেকে যখনই বসে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন গ্রেপ্তার করলো না, কেন আটকালো না, কেন গুলি চালালো না, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, যে প্রশ্নের 1 কোটি উত্তর দেওয়া হয়ে গেছে, যে নিজের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কোথাও আটকাতে পারে না। এইটুকু সামান্য বুদ্ধি যদি না থাকে, তাহলে সাংবাদিকতার, আমি ছোট হয়েও ছোট মুখে বড় কথা বলছি, আমাকে মাফ করবেন, যে সাংবাদিকতার মুখোশে যারা বসে থাকেন না কোট টাই পরে, তাদের ওইটুকু নৈতিক অধিকার আছে কিনা জানি না, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মুখ্যমন্ত্রী একটা জায়গায় ঢুকবেন এবং তার পাশে ডিজি ঢুকবেন, কমিশনার ঢুকবেন, বাকি পুলিশ, সমস্ত পুলিশ ঢুকবে, আর কেন্দ্রীয় ইডি তদন্তকারী সংস্থা তারা আটকে দেবে, তারা এভাবে গার্ড করে দেবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেবে। এরা সাংবাদিকতার পাঠ নিয়েছে, আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই। মানে আমি আবার বলতে শুনলাম যে আমি যদি ইডি হতাম তাহলে আমি গিয়ে আটকে দিতাম। আমি বললাম যে আমিও তখন মনে হচ্ছিল বলতে, যে আমি যদি সাংবাদিক হতাম তাহলে আমি ওই চটি চাটা আগে বন্ধ করতাম, আগে স্পাইন এর জোর দেখিয়ে ওই সন্তু পান যে প্রশ্নটি করেছিল, ওই ধরনের কিছু প্রশ্ন, যে প্রশ্ন হয়তো তৃণমূলের পছন্দ না, সেই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে সামনাসামনি পেয়ে প্রশ্ন করার সেই অধিকারটা আমি প্রয়োগ করতাম, আমি যদি সাংবাদিক হতাম। সাংবাদিক হয়ে দিদিকে যখন ফোনে কথা বলি, দিদি, সাংবাদিক হয়ে, একজন সাংবাদিক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন দিদি বলে সম্বোধন করেন। এরা সাংবাদিকতার পাঠ জানে এরা। আপনি যা কিছু হতে পারেন, আপনি তো মাথা নুইয়ে দিয়েছেন, আপনি তো এমনিতেই মাথা নুইয়ে দিয়েছেন, আপনি দেশে মানে প্রধান রাজ্যের, তাকে আপনি দিদি বলে সম্বোধন করবেন? এইটুকু আপনার মানে সাংবাদিকতার পাঠ এইটুকু আপনাকে দেখায় না, যে প্রধানমন্ত্রীকে আপনি মোদি দাদা বলবেন না মোদি জেঠু বলবেন? আরে স্যার বলে কথা বলবেন, এটাকে ম্যাডাম বলবেন, আপনি আর কি বলবেন, ম্যাডাম বলবেন, আপনার দিদি হয়ে গেল। তাই এখানেই তো আপনার পক্ষপাতিত্বমূলক আচরণটা এখান থেকেই তৈরি হয়ে গেল, আপনি তো এখানেই নরমপন্থী মনোভাব দেখিয়ে ফেললেন। যাই হোক, এইসব বললে শেষ হবে না, তো যাই হোক, আপনারাও লিখে জানাবেন। কিন্তু আমার যেটা বক্তব্য, এই যে প্রথম যে মামলাটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মামলাটি করা হয়েছিল, সেটি প্রথমত করেছিলেন এমন একজন, তিনি রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। তার সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই, তিনি সেই দিন ছিলেনও না, তাকে দিয়ে মানে তিনি এই মামলার অভিযোগ করে দিয়েছেন। আরে প্রতীক জৈন বা তার বাড়ির কেউ লোক বা মমতা বন্দ্যোপাধ্যায় বা কেউ এটা অন্য কেউ করতে পারতেন, যারা ছিলেন, যে ছিলেন না তিনি এসে মামলাটি করে দিয়েছেন। এটি প্রথমত একটা হাস্যকর বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন এই জায়গাটা আমি পড়ে শোনাচ্ছি, একেবারে পড়ে শোনাচ্ছি, এই বোর্ড লাইনে লেখাটা শুনুন ভালো করে। তৃণমূল যে কাগজের দাবি করেছিল, ইডি সেই প্রসঙ্গে বলেছেন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করুন, কারণ উনি সব নথি নিয়ে চলে গেছেন। এইসব কথা শুনে ম্যাটার অন্যদিকে ঘুরে যাবে দেখে তৃণমূলের তরফ থেকে বলা হয়, যদি কোনো নথি বাজেয়াপ্ত করার না থাকে তাহলে মামলা পেন্ডিং রেখে লাভ নেই। এই কথাটি ওই টাই কোট পড়া, রাত্রি 8টার সময় বসে পড়া, ভারিক্কি গলা নিয়ে চেষ্টা করে বলা, এটা হিম্মত রয়েছিল এই কথার? এই 3টি লাইন বলেছেন। যা খাওয়াই আপনাদের না, সেটা হচ্ছে নিজেরা যেগুলো, যে সমস্ত বক্তব্যগুলো ঢেকে রাখার তাদের কাছে নির্দেশ রয়েছে, সেই সম্ভবত নির্দেশ রয়েছে, আমি তো এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু কথা তো শুনে পরিষ্কার মনে হয় মোটিভ থেকে কথা বলেন। তো এই 2টি লাইন বলতে পারলেন না, যে শুনানি কক্ষে আবার দাবি করলেন যে আমি শুনানি শুনেছি, শুনানি শোনার পরও এই 2টো লাইন বলতে পারলেন না। আমি তো শুনানি শুনে আমি সংবাদ মাধ্যম থেকে বলছি যে তৃণমূল দাবি করে, তৃণমূল ইডির আইনজীবী বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করুন, উনি কাগজগুলো নিয়ে চলে গেছেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও নামই নেই, ওনাকে পার্টি করুন। তখন তৃণমূলের যিনি আইনজীবী, তিনি বুঝতে পারছিলেন যে খেলা অন্যদিকে ঘুরে যেতে পারে, হয়তো বিচারপতি এই মামলা, তাদের মামলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করে দিতে পারে, আবারও আর একটা ঝক্কি হয়ে যাবে। তখন বলেছেন যে ঠিক আছে, যদি এই মামলার কোনো সারবত্তা না থাকে তাহলে এটাকে পেন্ডিং রেখে লাভ নেই। তৃণমূল আইনজীবী সেটাকে সম্মত হয়ে গেছেন। এদিকে মানে খবরের কাজের দেখে বলছি, আমি লাইভ শুনানি দেখিনি, আমি একেবারে TV9 বাংলার একটা অংশ পড়ে দেখালাম। এরপরে ভাবুন, লাইভ টিভিতে এসে উল্টো দাবি করছে যে কেন করলো না, কেন আমরা বিশ্বাস করি না
যে ইডি একটা পেপারও সেখান থেকে কালেক্ট করলো না, এটা আমাদের বিশ্বাসই হয় না, আমরা মানতে পারছি না এটা, মানে কোর্টের রায় তারা মানতে পারছে না। অথচ ওখানে গিয়ে সংবাদ মাধ্যম থেকে বলছে যে ওখানে তারা ভালোভাবে মেনে নিয়েছেন, দেখছেন যে খেলা অন্যদিকে ঘুরে যেত। মানবেন না, ঠিক আছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার জন্য বলেছিলেন ইডি আইনজীবী, তাহলে বুঝতে পারছেন খেলা আরো চাপ চাপ বৃদ্ধি হতো। তো প্রশ্ন হচ্ছে, এইরকম পরিস্থিতিতে এখন একটা অত্যন্ত জটিল পরিস্থিতি, যে সমস্ত শব্দবন্ধ প্রয়োগ করা হচ্ছে বা আলোচনা হচ্ছে, বা আলোচনা মানে খুব স্বাভাবিকভাবেই আইনের আওতায় যে সমস্ত কে চোর বা কে ডাকাত, আগে চোর ছিলেন এখন ডাকাত হয়ে গিয়েছেন, এই আলোচনাগুলো ভাবতে পারেন যে অন্য কোন দেশের প্রশাসনিক প্রধানা সম্পর্কে এই ধরনের আলোচনা পর্যন্ত হয়? তার কারণ প্রশাসনিক পদে রয়েছেন, তার একটা সম্মান রয়েছে, আজকে এমন একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন, সে ধারা পর্যন্ত তার সঙ্গে এগুলো যেহেতু জুড়ে গেছে, তাই এইগুলো নিয়ে এখন টক শোতে আলোচনা চলছে। পশ্চিমবঙ্গের সংস্কৃতি রুচি নিয়ে কোন জায়গায় নেমে গেছে, অথচ বাংলার রশ্মিতা, বাংলার সংস্কৃতি এই বলে একেবারে রামকৃষ্ণ বিবেকানন্দ সবসময় একেবারে ছবি দেখিয়ে, ছবিতেই ওইটুকু, আর কিছু নেই। কি বলবেন আপনারা? আপনাদের মতামত লিখে জানাবেন। মানে পশ্চিমবঙ্গের ভাগ্য এতক্ষণে জানি না সুপ্রিম কোর্ট কি বলবেন, তবে আমাদের সুপ্রিম কোর্টে তো খুব একটা ভালো কি বলবো এক্সপিরিয়েন্স সবসময়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখেছি যে যা যা আমরা চেয়েছিলাম তেমন আমাদের কি বলবো আমাদের পশ্চিমবঙ্গবাসীর জ্বালা যন্ত্রণার প্রশমন সেরকম ভাবে করতে পারেনি। তো দেখা যাক ইডি সর্বস্ব ভাবে অন্তত এবারের এই ক্ষেত্রে অন্তত সর্বস্ব যুক্তি দিয়ে তারা নামছেন। এবার দেখি সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা পশ্চিমবঙ্গবাসীর জন্য নতুন সূর্য আনতে পারেন, নাকি আবারও আমাদের ওই অন্ধকার গর্তের মধ্যে থাকারই ব্যবস্থা, মানে আমরা ওই জায়গায় থাকার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে। সেটাই এখন দেখার। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।